ঠিক আছে, ফাইনাল টেম্পারেচারটা কুলিং হয়। স্যার রেকর্ড করছেন নাকি? রেকর্ড করছি, একজন দুজন ক্লাস করতে পারছে না বলেছে, রেকর্ডিংটা পাঠিয়ে দিন। আচ্ছা, তো যেটা বলছি যে টি ওয়ানটা টি আইয়ের থেকে কম হয়, ঠিক আছে, টি আইয়ের থেকে যদি কম হয় তাহলে কুলিং হয়, বেসিক্যালি ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার থেকে কম হবে। টি ওয়ানটা টি ওয়ানটা যদি টি আইয়ের থেকে টি আইয়ের মতো সমান হয়, যদি টি আইয়ের থেকে টি আইয়ের সমান হয়, টি ওয়ানটা টি আইয়ের সঙ্গে সমান হয়, তাহলে কিন্তু কোনো কিছুই হয় না, কুলিংও হয় না, এফেক্ট হিটিংও হয় না, মানে টি টুটা টি ওয়ানের সঙ্গে সমান হয়ে যায়, তার মানে এটা হলে নো এফেক্ট। কিন্তু টি ওয়ানটা যদি টি আইয়ের থেকে বড় হয় তাহলে আবার হিটিং এফেক্ট হয়। হলো, কি বললাম আরেকবার যদি রিপিট করি পুরো কথাটা, যে লো টেম্পারেচার ফিজিক্স তৈরি করার একটা প্রসেস হলো জুল থমসন এফেক্ট। এইরকম একটা এক্সপেরিমেন্টাল সেট আছে, তার মধ্যে দিয়ে আমি P1 প্রেসারে গ্যাসকে পাঠিয়েছি, লিকুইডের মধ্যে দিয়ে যাচ্ছে, লিকুইডের টেম্পারেচার T1, তাহলে গ্যাসটাও T1 টেম্পারেচার হয়ে যাবে, তার মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি পোরাস প্লাগের মধ্যে দিয়ে যখন গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন প্রেসার হলো P2 এবং টেম্পারেচার হলো T2। এবার এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে যে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, সেই পার্টিকুলার টেম্পারেচারকে টিআই বলি, মানে ইনভার্সান টেম্পারেচার বলি। টি ওয়ানটা মানে ইনিশিয়াল টেম্পারেচারটা যদি টিআই এর থেকে ছোট হয় তাহলে কি দেখব, ইনিশিয়াল টেম্পারেচারটা যদি টিআই এর থেকে ছোট হয় তাহলে দেখব ফাইনাল টেম্পারেচার দ্যাট ইজ টি টুটা কিন্তু টি ওয়ানের থেকে ছোট হচ্ছে, ঠিক আছে। ইনিশিয়াল টেম্পারেচার যদি টিআই এর সঙ্গে সমান হয় তাহলে দেখবো নো এফেক্ট মানে টি টুটা টি ওয়ানের সঙ্গে সমান, এবং টি ওয়ানটা যদি টি আইয়ের থেকে বড় হয় মানে ইনিশিয়াল টেম্পারেচারটা ইনভার্সান টেম্পারেচারের থেকে বড় হয় তাহলে হিটিং ইফেক্ট হচ্ছে, দ্যাট ইজ টি টুটা টি ওয়ানের থেকে বড় হচ্ছে। এই হলো একটা, এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই টিআই এর ভ্যালুটা কিন্তু বিভিন্ন বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে টিআই এর ভ্যালুটা কিন্তু বিভিন্ন। হলো, এইটা এক নম্বর রেজাল্ট, এইটা এক নম্বর ফাইন্ডিংস। দু নম্বর ফাইন্ডিংস হলো যে এই যে প্রেসার ডিফারেন্স দ্যাট ইজ P1 মাইনাস P2, এইটা যত বড় হবে, এইটা যত বড় হবে P1 মাইনাস P2 মানে ডিফারেন্সটা, মানে প্রেসার ডিফারেন্সটা, ইনিশিয়াল প্রেসার এবং ফাইনাল প্রেসারের ডিফারেন্সটা যত বড় হবে টেম্পারেচার ডিফারেন্সটাও কিন্তু তত বড় হবে। অতএব কুলিং হলে T2 তো কমে যাবে, সেই ডিফারেন্সটা, হিটিং হলে T2 বেড়ে যাবে, সেই ডিফারেন্সটাও কিন্তু তত বড় হবে। কি বললাম বোঝা গেল? হ্যালো, যদি যদি টি ওয়ানটা টি আই এর সঙ্গে সমান হয় তাহলে ডিফারেন্সটা সবসময় জিরো হচ্ছে, কিন্তু যদি ইনভার্সান টেম্পারেচার থেকে বেশি বা কম হয় টি ওয়ানটা তাহলে কিন্তু প্রেসার ডিফারেন্স যত বেশি হবে টি টুটা টি ওয়ানের থেকে তত বেশি বা কম হবে, ডিপেন্ডিং অন ইনিশিয়াল টেম্পারেচারটা টি আই এর থেকে কম ছিল না বেশি ছিল। বোঝা গেল কি বললাম? হলো, এই যে এফেক্টটাকে, এই যে এফেক্টটা যে প্রেসার ডিফারেন্স করলে আলটিমেটলি টেম্পারেচার ডিফারেন্স হয় সেইটাকে বলে জুল থমসন এফেক্ট বা জুল কেলভিন এফেক্ট। জুল থমসন এফেক্টও বলে বা জেকে এফেক্টও বলে, জুল কেলভিন এফেক্টও বলে। বোঝা গেল? আচ্ছা, এবার কথা হলো এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার মানে ইনভার্সান টেম্পারেচার, যে ইনিশিয়াল টেম্পারেচারটা তোমার ইনভার্সান টেম্পারেচারের কম বেশি হলে কুলিং বা হিটিং হবে, সেইটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমি বললাম কিন্তু যে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে ইনভার্সান টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা আলাদা, ঠিক আছে।
এবার এই এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ডে একটা থিওরি দেওয়ার চেষ্টা করেছে ওরা। তাহলে থিওরিটা কীরকম? এটা হলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই বাবা কি হলো, নাকি? আচ্ছা দেখ, তো প্রথম হলো যে থিওরি। স্যার জ্যোতি মেসেজ করছে, বলছে জয়েন হতে পারছে না। দেখছি দাঁড়া। এবার হয়ে গেছে। আচ্ছা, থিওরিটা কিরকম? থিওরিতে দেখ, বলছে যে এই এক্সপেরিমেন্টের ব্যাকগ্রাউন্ডে থিওরিটা কেমন, বলছে যে আমাদের তো, ও মা কথা বলো না এত, এই ইনিশিয়াল প্রেসারটা, আচ্ছা ইনিশিয়াল প্রেসারটা P1টা অনেক বড় P2 থেকে, ঠিক আছে? এবার বলছে যে আমি তাহলে প্রেসার ডিফারেন্স হয়েছে, একটা প্রেসার ডিফারেন্স হলে ভলিউমেরও ডিফারেন্স হয়েছে, ঠিক না? তাহলে আমি দেখব যে কতটা ওয়ার্ক ডান হয়েছে, মানে এই পিস্টন দ্বারা গ্যাসের উপর কতটা ওয়ার্ক ডান হয়েছে। না ওয়ার্ক ডানটা কত, ওয়ার্ক ডানটা হচ্ছে যে P2 এইটা ফাইনাল মাইনাস P1 dV1, দ্যাট ইজ P2 তো কনস্ট্যান্ট, P2 তো কনস্ট্যান্ট, তাহলে P2 V2 মাইনাস P1 V1। এই পরিমাণ ওয়ার্ক ডান বেসিক্যালি গ্যাসটা, সরি পিস্টনটা গ্যাসের উপর করেছে। কেন? কারণ বেসিক্যালি P2 V2 মাইনাস P1 V1 করলাম কেন? কারণ হলো যে যখন আমি ফাইনালি গ্যাসটা কি বলবো ফ্রি হয়ে গেছে, মানে পোরাস প্লাগের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, তখন বেসিক্যালি আমি ভলিউমটাকে V2 ভেবেছি, ঠিক আছে? আচ্ছা, আর যখন ইনিশিয়ালি ছিল, তার মানে এর মধ্যে হয়তো গ্যাসটা ছিল, এর মধ্যে গ্যাসটা ছিল, তখন আমি ভলিউমটাকে V1 ভেবেছি, ঠিক আছে? তাহলে P2 V2 মাইনাস P1 V1, এই যে ওয়ার্ক ডানটা করলো স্যার V1 টা কার ভলিউম বললেন? গ্যাসেরই, দুটোরই গ্যাসের ভলিউম বিফোর অ্যান্ড আফটার পোরাস প্লাগ, ঠিক আছে? আচ্ছা, তো এবার বলছে যে এই সিস্টেমে তো কোনো রকম হিট ঢোকেনি, যদি হিট না ঢোকে তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানি তো যে ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ জানি, তাহলে এইটা তো এখন জিরো, আমি তো সিস্টেমটাকে আইসোলেটেড রেখেছি, কোনো রকম হিট ঢোকেনি ভেতরে, অতএব হিট ঢোকেনি বলতে কিন্তু পুরো সিস্টেমটা আইসোলেটেড করা আছে, আমি যেটা আঁকিনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিশ্চয় যে ওয়ার্ক ডানটা করেছে সেটা বেসিক্যালি ইন্টারনাল এনার্জি খরচ করে ওয়ার্ক ডান করেছে। কি বললাম বোঝা গেল? যে ওয়ার্ক ডানটা করেছে সেটা নিশ্চয়ই ইন্টারনাল এনার্জি খরচ করে করেছে। তাহলে আমি লিখতে পারি যে এই যে ওয়ার্ক ডান P2 V2 মাইনাস P1 V1, এইটা কি করেছে দেখো, ফাইনাল ওয়ার্ক ডান মাইনাস ইনিশিয়াল ওয়ার্ক ডান, তাহলে ইন্টারনাল এনার্জি বেশি হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ইন্টারনাল এনার্জি কমেছে, তাতে ওয়ার্ক ডান কিছুটা কিছু হলেও করেছে, হলো? যদি এটা হয় তাহলে আমি লিখতে পারি দেখো U1 প্লাস P1 V1 ইজিক্যাল টু U2 প্লাস
P2 V2 হলো। তাহলে আমি কি ইনিশিয়াল এনথালপি আর ফাইনাল এনথালপি কিন্তু এই প্রসেসে সমান। ইনিশিয়াল এবং ফাইনাল এনথালপি কিন্তু এই প্রসেসে সমান হলো, ঠিক আছে। তার জন্য এই জেকে এফেক্ট বা থ্রটলিং, আচ্ছা এইটাকে পোরাস প্লাগ এক্সপেরিমেন্ট, এইটাকে থ্রটলিং প্রসেসও বলে, লিখে নে একটু, থ্রটলিং প্রসেসও বলে, THROTTLING, থ্রটলিং প্রসেসও বলে। এই যে থ্রটলিং প্রসেসটা, সেটাকে যেহেতু এনথালপি কনস্ট্যান্ট থাকছে, তার জন্য এই প্রসেসটাকে আইসেনথালপিক প্রসেসও বলে, আইসেনথালপিক প্রসেসও বলে হলো, আইসেনথালপিক প্রসেসও বলছে। কি বললাম বোঝা গেল? তাহলে আচ্ছা, আইসেনথালপিক প্রসেস আর আইসেনট্রপিক প্রসেস এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলিস না। আইসেনট্রপিক মানে এনট্রপিটা কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। আইসেনথালপিক প্রসেস মানেই অ্যাডিয়াবেটিক প্রসেস, আর এইটা হলো আইসেনথালপিক, যাতে এনথালপিটা কনস্ট্যান্ট থাকে হলো। এবার দেখা যাক যে কীরকম টেম্পারেচার, প্রেসার ডিফারেন্সের জন্য কীরকম টেম্পারেচার চেঞ্জ হয়, কীরকম টেম্পারেচার চেঞ্জ হয় দেখা যাক। তো H ইজিক্যাল টু U প্লাস PV, এটা জানি আমরা। তাহলে DH ইজিক্যাল টু DU PdV প্লাস VdP, তার মানে এইটা ইজিক্যাল টু ইউ প্লাস ডিউ প্লাস পিডিভি মানে TdS, তাহলে TdS প্লাস VdP হলো। এটা এক নম্বরে থাক। এবার ফার্স্ট TdS ইকুয়েশন থেকে লিখতে পারি, ফার্স্ট TdS ইকুয়েশন থেকে লেখা যায়, সরি ফার্স্ট নয়, সেকেন্ড TdS ইকুয়েশন থেকে লেখা যায়। সেকেন্ড TdS এ সিপি থাকবে, সিপি কি থাকবে, সিপি, তার মানে TdS ইজিক্যাল টু সিপি ডিটি মাইনাস পি ইন্টু del V del T at constant pressure dP। একটু দেখে নিবি যে সেকেন্ড TdS এটা লেখা যায় কি না, হলো। এবার TdS এর ভ্যালুটা আমি এই এক নম্বর ইকুয়েশন থেকে বসাবো, DH মাইনাস VdP, এইটার ভ্যালু আমি বসাবো DH মাইনাস VdP, তাহলে এইটা ইজিক্যাল টু এই গোটাটা হলো। তাহলে DH সমান কত, DH সমান কত, DH হলো, তাহলে থাকলো হলো CPDT মাইনাস T ইন্টু del V del T at constant pressure dP প্লাস VdP হলো। এবার কি করব, আমার তো প্রসেসটা আইসেনথালপিক প্রসেস, অতএব DH এর ভ্যালু 0, রাইট, DH এর ভ্যালু 0, তাহলে DT ইজিক্যাল টু কত, আচ্ছা DT ইজিক্যাল টু কত হবে না, এই যে DT সেটা বার করছে, ঠিক আছে না। তাহলে DT ইজিক্যাল টু এইটা এদিকে চলে যাবে, তার মানে এটা মাইনাস VdP হবে, DT কমন যাবে, তার মানে T ইন্টু del V del T at constant pressure minus V
এই গোটাটার সঙ্গে ডিপি আছে, আর এর সঙ্গে একটা 1/cp আছে, হ্যালো, বোঝা গেল? তার মানে এই এই কি বলবো, ইকুয়েশন থেকে বোঝা যায় যে টেম্পারেচার চেঞ্জটা প্রেসার চেঞ্জের সঙ্গে প্রপোর্শনাল। যেটা বললাম একটু আগে, যে যত টেম্পারেচার, এখানে একটা পয়েন্ট বলেছি, এখানে বলেছিলাম, যাই হোক লিখিনি, এইখানে একটা পয়েন্ট বলেছি যে প্রেসার চেঞ্জটা কিন্তু প্রেসার চেঞ্জ যত বেশি হবে ততই কিন্তু টেম্পারেচার চেঞ্জ বেশি হবে। তার মানে ডিটিটা প্রপোর্শনাল টু ডিপি। এবার একটা টার্ম ডিফাইন করে which is called JT coefficient বা JK coefficient, ঠিক আছে? JT coefficient বা JK coefficient সেইটা কত ডিফাইন করে কি করে না, ডেল P at constant H, মানে প্রেসার চেঞ্জ হওয়ার সঙ্গে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট এনথালপি। তাহলে সেটার ভ্যালু কত? ভ্যালু হলো 1/cp T ইন্টু, স্যার প্রেসারের সঙ্গে টেম্পারেচার চেঞ্জ এনথালপি কনস্ট্যান্ট না থাকলে তো হবে। আমি এই প্রসেসে বের করছি তো, তাহলে এই প্রসেসে এনথালপি কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, আমি এই প্রসেসে বের করছি, সব প্রসেসের জন্য নয়, গুলিয়ে ফেলিস না। আমি এই পার্টিকুলার থ্রটলিং প্রসেসের জন্যই বার করছি এটা, না তো ডিএইচ 0 করেই তো বার করলাম এত কিছু। আচ্ছা, তাহলে 1/cp T ইন্টু ডেল ভি ডেল টি মাইনাস পি, এইটা হলো মিউ এর ভ্যালু। এইটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, T²/cp ডেল ডেল টি অফ V/T, এই গোটাটা কনস্ট্যান্ট এনথালপি, এরকম করেও লেখা যায় কনস্ট্যান্ট পি, এইটা কনস্ট্যান্ট পি, আচ্ছা এইটা বাইরে একটা, তাহলে কনস্ট্যান্ট এনথালপি লেখো, তাহলে কনস্ট্যান্ট এনথালপি হলো, এইটা লেখা যায়, বোঝা গেল? এইটাকে কি বলছি, মিউটাকে বলছি জেটি কোএফিসিয়েন্ট। জেটি কোএফিসিয়েন্ট কি করে, জেটি কোএফিসিয়েন্ট দেয় যে প্রেসার চেঞ্জ হলে টেম্পারেচার কীরকম করে চেঞ্জ হয়, প্রেসার চেঞ্জ হলে কীরকম করে টেম্পারেচার চেঞ্জ হয়। এবার দেখো তোমার প্রেসারটা কিন্তু এই এক্সপেরিমেন্টে দেখো তোমার প্রেসার কিন্তু কমে যাচ্ছে, রাইট? তোমার প্রেসার কিন্তু কমছে, তোমার প্রেসার কিন্তু কমছে, দ্যাট ইজ ডিপি যেটা সেটা কিন্তু নেগেটিভ, ডিপি যেটা সেটা কিন্তু নেগেটিভ, ঠিক কথা? তার মানে আমার পি কমছে, আমার পিটা কমছে, হ্যালো? তাহলে যখন মিউটা পজিটিভ, তার মানে নিশ্চয়ই তখন টিও কমছে, বুঝতে পারলি কি বললাম? মিউটা যখন পজিটিভ তখন টিও কমছে, কারণ নিচেরটা সবসময় ডিপি চেঞ্জটা নেগেটিভ, বোঝা গেল কি বললাম? তার মানে বা তুই যদি এমনি সোজা ভাষায় বলিস, নিচের মিউয়ের নিচে যেটা আছে, মিউয়ের নিচে যেটা আছে সেটা কমছে, তাহলে মিউকে পজিটিভ হতে গেলে উপরটাকেও কমতে হবে, তার মানে টিটাকেও কমবে, তার মানে মিউ গ্রেটার দ্যান 0 মানে কুলিং, হ্যালো? মিউ যদি নেগেটিভ হয় তাহলে নিচেরটা কমছে, আগে বলিনি তারপরে বলবি, নিচেরটা কমছে, তার মানে নিচেরটা আমি যদি নেগেটিভ ভাবি তাহলে মিউ নেগেটিভ হতে গেলে উপরটাকে পজিটিভ হতে হবে, তার অতএব টিটাকে বাড়তে হবে, টিটাকে বাড়তে হবে, দ্যাট ইজ হিটিং হবে। আর মিউটা যদি 0 হয়, মিউটা যদি 0 হয় তাহলে নো এফেক্ট। হ্যাঁ বল, কে কি বলছিলি বল। স্যার অনিমেষ বলছে জয়েন করাতে। আর এতবার বলি যে ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল হয়, তাও যারা পরে জয়েন করছিস জয়েন করা দরকার নেই রে, ঠিক আছে? পরে যারা জয়েন করছিস এর পরের দিন আমি একদম স্ট্রিক্টলি বন্ধই করে রাখবো, যটাই পড়া থাকবে তটা পর্যন্তই জয়েন করতে পারবি, তারপর আর জয়েন করতে পারবি না, বন্ধ করে রেখে দেবো।
আচ্ছা, তাহলে যেটি যেটি মানে মিউ গ্রেটার দ্যান 0 হলে কুলিং, মিউ লেস দ্যান 0 হলে হিটিং, এবং মিউ 0 যদি হয় তাহলে নো এফেক্ট। ঠিক আছে, হলো? আচ্ছা, সেটা কেন আমি বললাম, কিন্তু যেহেতু পি সবসময়ই কমছে, অতএব টি যদি কমে দ্যাট ইজ কুলিং হয় তাহলে মিউটা পজিটিভ হবে। ঠিক আছে, পি সবসময়ই কমছে, অতএব টিটা যদি বাড়ে তাহলে মিউ নেগেটিভ হবে, আর যদি 0 হয় তাহলে নো এফেক্ট, কোনো এফেক্ট হবে না। হলো? এবার দেখা যাক যে আমি কেন প্রথমে বললাম যে আইডিয়াল গ্যাসের জন্য কিন্তু এটা ভ্যালিড নয়, আইডিয়াল গ্যাসের জন্য কিন্তু এইটা ভ্যালিড নয়। কেন দেখা যাক। মিউ ইজ ইকাল টু কত আমি দেখলাম যে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এনথালপি। হ্যালো, ঠিক আছে। এবার সেই তিনটের গুণফল 1 মনে পড়ছে, আমি ধরলাম টি পি আর এইচ, সেই তিনটের গুণফল -1 ছিল, মনে পড়ছে? তাহলে এইটা ইজিক্যাল টু লেখা যাবে মাইনাস, যে দেখবে হবে ডেল টি ডেল এইচ কনস্ট্যান্ট পি আর ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি লেখা যাবে। তিনটের গুণফলটা -1, তাহলে একটা সমান দুটোর উল্টে মাইনাস সাইন লেখা যাবে, লিখবে। হলো? এবার এইটা কত রে, এইটার উল্টোটা ছিল দেখ সিপি, তাহলে করে একটু মনে করে দেখ, ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সেটা সিপি ছিল, তার মানে এইটা হলো -1/সিপি, হলো, ইন্টু ডেল ডেল পি অফ এইচ সমান কত, এইচ ইজিক্যাল টু ইউ প্লাস পিভি, তাহলে আমি এটা থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে লিখলাম ইউ প্লাস পিভি কনস্ট্যান্ট টিতে। হলো? তাহলে এইটাকে যদি ভাঙি তাহলে কীরকম হয়, 1/সিপি, একটা হবে ডেল ইউ ডেল পি at constant temperature plus del del P of PV at constant T। হলো? ঠিক আছে, এটা কি, এটা মিউ ভ্যালু। এবার আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য কীরকম, আইডিয়াল গ্যাসের জন্য তো ইউটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, রাইট? জানি এটাকে বলে কি ল বলে রে, এটাকে জুল ল বলে, জুলস ল। তাহলে ফার্স্ট টার্ম 0, কারণ কনস্ট্যান্ট টিতে তার মানে ইউটা পি এর ফাংশন নয়, তার মানে আলটিমেটলি ডেল ইউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা 0, প্রথম টার্ম 0 হয়ে গেল। আর সেকেন্ড কি, সেকেন্ড ল বয়েলস ল, পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বয়েলস ল, তাই না, পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটা হলো বয়েলস ল। অতএব ডেল ডেল পি অফ পিভি যখন করব কনস্ট্যান্টিতে, এটাও 0 হয়ে যাবে, তাই না? তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সবসময় মিউ 0, অতএব হিটিং কুলিং এফেক্ট হবে না। কি বললাম বোঝা গেল? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু হিটিং বা কুলিং এফেক্ট হবে না, বুঝা গেল? কোনো সময় কুলিং হিটিং কিছুই হবে না, ইনিশিয়াল টেম্পারেচার যাই রাখি না কেন কিছুই হবে না, সবসময় মিউ 0, বুঝা গেল? তার মানে ডেল ভি ডেল পি টিটা 0 একবার বলুন না, কোনটা কেটে গেল, ওই যে ফার্স্টেরটা, এই ডেল ভি ডেল পি অফ টি ইজ ইকুয়াল টু 0। ডেল ভি নয়, ওটা ডেল ইউ, এটা আগেই বলা হয়েছিল, সরি ডেল ইউ ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, অতএব কনস্ট্যান্ট টিতে পি এর ফাংশন হবে না, তার জন্য 0, ঠিক আছে? আচ্ছা, এবার বলি যে তার মানে যখন আমি রিয়াল গ্যাস করব,
রিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভায়োলেশন অফ জুলস ল হবে, তার মানে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন নয়, যেটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। তার মানে দুটোই, বয়েলস ল মেনে চলে না, রিয়াল গ্যাস বয়েলস ল মেনে চলে না, আবার জুলস ল মেনে চলে না, মানে দুটোরই ভায়োলেশন হয়। অতএব দুটোরই ভায়োলেশন যখন হবে তখন মিউ ভ্যালু নন জিরো হবে, নন জিরো হলে আলটিমেটলি আমরা কি বলবো, কুলিং বা হিটিং এফেক্ট হবে। বোঝা গেল, কুলিং বা হিটিং এফেক্ট হবে। এবার আমরা বার করব যে মিউ এর ভ্যালুটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন হয়। হ্যাঁ, সবসময় মিউ এর ভ্যালু সবসময় কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে, যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সবসময় জিরো, ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু সবসময় জিরো হবে না, ঠিক আছে। তাহলে দেখা যাক যে মিউ ভ্যালুটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন হয়। হলো, তাহলে প্রথমে আমি কি দেখছি যে মিউ মিউ ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে মিউটা কেমন হয়। তো ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনটা আগে লেখা যাক। 1 মোলের জন্য লিখছি স্যার আইডিয়াল গ্যাসের জন্য P হিটিং বা কুলিং plus এফেক্ট হবে না, তাহলে ওটা কি এফেক্ট পড়বে মানে কিছুই হবে এটা? না, জেটি এফেক্টই হবে না, মানে ওই এক্সপেরিমেন্ট যেটা বললাম সেটা ভ্যান্ডার দিয়ে আইডিয়াল গ্যাস দিয়ে হবে না। আচ্ছা, এইটা হলো ভ্যান্ডারওয়েল গ্যাস, ভ্যান্ডারওয়েল গ্যাস ইকুয়েশন 1 মোলের জন্য, ঠিক আছে। এবার আমি কি করছি না, এইটা থেকে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব কনস্ট্যান্ট পিতে, টেম্পারেচারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব অ্যাট কনস্ট্যান্ট পিতে, মনে থাকবে। তাহলে প্রথমটা কনস্ট্যান্ট ধরো পি প্লাস এ বাই ভি স্কোয়ার, পরেরটা ডেরিভেটিভ, তার মানে ডেল ভি, আমি একবারে কমন নিয়ে পরে লিখছি, হ্যাঁ। তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়ে গেল। পরের ক্ষেত্রে ভি মাইনাস বিটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। আর এইটার ডেরিভেটিভ হবে, এইটার ডেরিভেটিভ যখন কনস্ট্যান্ট পিতে করবো তাহলে পি এর ডেরিভেটিভ 0 হয়ে গেল, আর বাকিটার ডেরিভেটিভ কত হবে, বাকিটার ডেরিভেটিভ হবে মাইনাস 2a বাই ভি কিউ ইন্টু এইটা হবে, তার জন্য এটা কমন নিয়ে নিয়েছি, ইজিক্যাল টু আর। হ্যালো, অতএব আমরা কি বের করব, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা বার করছি। এইটাই ইজিক্যাল টু কত, আর বাই এই গোটা জিনিসটা হবে, তার মানে আলটিমেটলি পি প্লাস এ বাই ভি স্কোয়ার মাইনাস 2a বাই ভি কিউব ভি মাইনাস বি, হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হলো। আচ্ছা, আমি একই স্টেপে করছি, আমি কি করছি, উপর নিচে ভি মাইনাস বি দিয়ে গুণ করে দিলাম, বুঝলি। তাহলে ভি মাইনাস বি, এইখানে একটা ভি মাইনাস বি হয়, আর এখানে স্কোয়ার হয়ে যায়, ঠিক, বুঝে গেল। বাহ, এবার এই গোটাটার ভ্যালু আমি কি বসাতে পারি, 8টি, সেটা বসাচ্ছি, 8টি বসাচ্ছি। তাহলে উপরে হয়ে গেল আর ইন্টু ভি মাইনাস বি বাই, নিচে এইটা 8টি, আর এইটা সেকেন্ড টার্মটা যেমন আছে তেমন, হলো। তাহলে আমি একবারে করছি, টি কমন নিচ্ছি, বোঝা গেল। তাহলে প্রথম টার্মটা ছিল 8টি, তাহলে টি কমন নিচ্ছি, আর মাইনাস এই টার্মটা থেকে টি যদি কমন নিই, এই টার্মটা থেকে যদি টি কমন নিই তাহলে একটা বাই টি চলে আসে, তাই না। তাহলে উপরে হলো 2a ভি মাইনাস বি এর হোল স্কোয়ার বাই
আচ্ছা আচ্ছা, এক কাজ কর, প্রথমটা তো 8টি হলো, 8টি কমন নেই, তাহলে এইটা 1 হবে, আর পরের টার্মটা 8টি দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে 8টি আর ভি কিউব তো ছিল, এরকম হবে, কোনো কনফিউশন নেই। এই আর এই আর ক্যান্সেল আউট করবে, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তাহলে আমি এই টিটা বাঁ দিকে গুণ করে দিলাম, তাহলে হলো কত, টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা ইজিক্যাল টু কত দেখা যাক, একবারে বাইনোমিয়াল দিয়ে উপরে নিয়ে যাব, বাইনোমিয়াল দিয়ে উপরে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে ভি মাইনাস বি তো উপরে আছে, এটাকে বাইনোমিয়াল কিছু করার দরকার নেই, এইটাকে আমি উপরে ভি মাইনাস বি আছে, শুধু ভি কমন নিচ্ছে একটা, তাহলে ভি কমন এলে 1 মাইনাস বি বাই ভি, কোনো অসুবিধা নেই, হ্যালো। আর বাকিটা বাইনোমিয়াল হিসেবে নিয়ে যাও, বাকিটা বাইনোমিয়াল হিসেবে নিয়ে যাও, কিন্তু একটু সাবধানে, কীরকম, কত আছে, 1 মাইনাস 2a, আচ্ছা রিয়েল গ্যাস যখন সত্যিই পড়বো, আমরা হিটে পড়বো, তখন এই বিটা অনেক ছোট, তাহলে এইটাকে মোর অর লেস ভি লেখা যায়, তার মানে উপরে ভি স্কোয়ার নিচে ভি কিউব, তাহলে একটা কেটে হয়ে যাবে 2a বাই আর টি ভি, এইটা টু দি পাওয়ার -1। অনেকগুলো স্টেপ একসঙ্গে করলাম দেখিস, কিন্তু ভি আমি কেন করলাম, যে ভি মাইনাস বিটা, বি খুব ছোট, অতএব ভি মাইনাস বিটা লেখা যায় ভি এর মতো, হলো। তাহলে টু দি পাওয়ার -1 আছে, এইটা প্লাস হয়ে যাবে, তাই না, বাইনোমিয়ালে ভাঙলে, তাহলে আলটিমেটলি হবে কত, ভি তাহলে হচ্ছে কত, ভি 1 মাইনাস বি বাই ভি, এইটা হয়ে গেল 1 প্লাস 2a বাই আর টি, গুণ করো, গুণ যদি করো তাহলে ভি তো থাকলো, গুণ যদি করো তাহলে হবে 1 মাইনাস বি বাই ভি প্লাস 2a বাই আর টি ভি, হলো। আর একটা কি হয়, নিচে ভি স্কোয়ার হয়, আর একটা টার্ম থাকে, দেখ নিচে ভি স্কোয়ার হয়, তো ভি অনেক ছোট বলে ওই টার্মটাকে নেগলেক্ট করা হয়েছে, ভি অনেক ছোট বলে ওই টার্মটাকে নেগলেক্ট করা হয়েছে, তাহলে এই টার্মটা কত হচ্ছে, বড় 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 বলে বড় বলে সরি, ভি অনেক বড় বলে ছোট 1 বাই ভি স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করা হয়েছে। এবার যখন আমি গুণ করব তখন কত হচ্ছে, ভি মাইনাস বি প্লাস 2a বাই আর টি, হলো, এইটা হলো। তাহলে মিউ কত, মিউটা দেখো এক্সপ্রেশন যা ছিল, এর ভ্যালুটা বসাবো, এর ভ্যালুটা বসাবো, হলো, তাহলে আসবে হলো 1 বাই সিপি, 1 বাই সিপি আসবে দেখো 2a বাই আর টি মাইনাস বি, এইটা আসবে। এইটা হলো ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে জেটি কোএফিসিয়েন্টের ভ্যালু, এইটা হলো ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে জেটি কোএফিসিয়েন্টের ভ্যালু, হলো। এটা অন্যভাবেও একটা প্রুভ করা যায়, অ্যাপ্রক্সিমেশন তো করতেই হবে বুঝতেই পারছি, তো এটা অন্যভাবেও প্রুভ করা যায়, তো সেটা আমি আর করলাম না, বই থেকে দেখবে, হলো, ঠিক আছে। তাহলে জেটি কোএফিসিয়েন্টের জন্য এইটা হলো ভ্যালু, কার কার উপর ডিপেন্ড করে, দেখো এ এবং বি দুটো কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, হলো, এ এবং বি এই দুটো কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে,
এবং আমরা পরে পড়বো, যেহেতু আমরা হিট পার্টটা আগে পড়িনি তার জন্য বুঝতে পারছি না। এটা হলো, এই যে এ, এটা হলো ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার ফোর্স। তার মানে মিউটা কার কার উপর ডিপেন্ড করে? এর ওপর, দ্যাট ইজ ইন্টারমলিকুলার ফোর্সের উপর ডিপেন্ড করে। ইন্টারমলিকুলার ফোর্সের উপর ডিপেন্ড করে। আর বি হলো, বি কার উপর ডিপেন্ড করে? কোনো রিয়াল গ্যাসের মলিকুলের সাইজটা হলো ফাইনাইট, হ্যাঁ, তা ফাইনাইট সাইজের উপর ডিপেন্ড করে। ফাইনাইট হচ্ছে ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুলের উপর ডিপেন্ড করে। ফাইনাইট সাইজ অফ এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল আর যে ইন্টারমলিকুলার ফোর্স। ফাইনাইট সাইজ অফ দ্য মলিকুল আর ইন্টারমলিকুলার ফোর্স, এই দুটো প্যারামিটারের উপর বেসিক্যালি মিউটা ডিপেন্ড করে। হলো, এবার কথা হলো যে আমি যে বলছিলাম যে মিউয়ের ভ্যালু তাহলে সবসময় কিন্তু জিরো নয়, মিউয়ের ভ্যালু কিন্তু সবসময় জিরো নয়। ধরো যখন এক নম্বরে ধরে বলছি, যখন ইন্টারমলিকুলার ফোর্সটা খুব স্ট্রং, তার মানে এটা বি এর থেকে বড়, ইন্টারমলিকুলার ফোর্সটা যদি খুব স্ট্রং হয় তাহলে আমি বলতে পারি যে 2a বাই আর টি, এইটা বি এর থেকে যদি খুব বড় হয় তাহলে কিন্তু দেখো মিউটা গ্রেটার দ্যান জিরো হবে। আগের পাতার এক্সপ্রেশন যেটা লিখলাম সেখান থেকে দেখ, আগের পাতায় কি এক্সপ্রেশন লিখলাম? মিউ ইজ ইকাল টু লিখলাম 1/cp 2a বাই আর টি মাইনাস বি। হলো, তাহলে দেখো যদি ইন্টারমলিকুলার ফোর্সটা খুব স্ট্রং হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মিউ পজিটিভ হবে। মিউ পজিটিভ মানে বেসিক্যালি আমরা জানি মিউ পজিটিভ মানে কুলিং হওয়া, ঠিক আছে। হলো, এবার বলছে যে ইন্টারমলিকুলার ফোর্সটা যদি ছোট হয় এবং ভলিউম কারেকশান, ইন্টারমলিকুলার ওই যে সাইজ বললাম, সাইজ অফ দ্য মলিকুল খুব বড় হয়, তাহলে বিটা বড়, তখন এইটা বড়, তখন কিন্তু মিউটা লেস দ্যান জিরো, তার মানে কুলিং হবে তখন, ঠিক আছে। আর কখন নো এফেক্ট হবে? যখন মিউ জিরো, তার মানে নো এফেক্ট কখন হবে? যখন 2a বাই আর বি, স্যার সেকেন্ড ক্ষেত্রে এটা হিটিং হবে না? এটা ইজ ইকাল টু, হ্যাঁ হিটিং হবে। মিউ লেস দ্যান জিরোর জন্য যা হয় তাই হবে, জানিস তো। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু মিউ জিরো হবে, তাহলে এইটার জন্য কুলিং হবে, এইটার জন্য হিটিং হবে, আর এইটার জন্য নো এফেক্ট হবে। এবার মজা হলো যে এইটা যখন এইটা সমান, সেখান থেকে আমি যে টেম্পারেচার পাবো সেইটাই হলো আমার ইনভার্সান টেম্পারেচার। এবং ইয়ের ক্ষেত্রে কি বলবো, ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে আমার টি এর ভ্যালুটা হলো 2a বাই বি আর। তাহলে ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ইনভার্সান টেম্পারেচারটা হলো 2a বাই বি আর। মনে থাকবে? এটা মনে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। হলো, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং মিউটা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি?
ইন জেনারেল লিখতে পারি, এরকম লিখতে পারি 1/Cp এই 2A/RT, এইটাকে আমি লিখতে পারি, Ti/T 2A/dr -1, সামনে একটা কমন যাবে, ডি কমন নিয়ে -1, এইটা লিখতে পারি। দেখ ইন টার্মস অফ ইনভার্সন টেম্পারেচারও আমরা এরকম করে লিখতে পারি, ঠিক আছে, এরকম করে লেখা যেতে পারে, হলো। এবং এরপরে আমরা পড়বো যখন রিয়েল গ্যাস পড়বো, তখন তখন এটা আবার ইনভার্সন টেম্পারেচারটা বলবো। তো ইনভার্সন টেম্পারেচারটা ইকুয়েশনটা লিখে রাখি, 2 ইন্টু বয়েলস টেম্পারেচারের সঙ্গে সমান এবং 27/4 ক্রিটিক্যাল টেম্পারেচারের সঙ্গে সমান। তো ক্রিটিক্যাল টেম্পারেচার কি, বয়েলস টেম্পারেচার কি, পরে আমরা পড়বো। হ্যাঁ, শুধু ইনভার্সন টেম্পারেচারের সঙ্গে তাদের রিলেশনটা আপাতত লিখে রাখলাম। কি টেম্পারেচার মানে টিবি আর টিসি কি জিনিস সেটা আমরা পরে পড়বো এবং রিলেশনও আনবো পরে, ঠিক আছে, কোনো অসুবিধা? বেশ, এবার হলো যেটা করব, সে জেটি এফেক্টের সঙ্গে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন তার সিমিলারিটিস কি বা পার্থক্য কি, সিমিলারিটি কিছু আছে, ডিসিমিলারিটি কিছু আছে। তো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এইটা কিন্তু খুব আসে, 2 নম্বর কোশ্চেনে আসে। হলো, আচ্ছা, প্রথম কথাই বলি যে বইয়ে আছে, আমি লিখছি না, বলছি। প্রথম হলো যে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশানে, যেহেতু রিভার্সিবল বলছি, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশানে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার সময় প্রত্যেকটা স্টেট ইকুইলিব্রিয়াম হবে। অতএব ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যাওয়ার সময় প্রত্যেকটা স্টেট মানে যাওয়ার সময় ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে দিয়েই যাবে, ট্রানজিশনটা হবে। কি বললাম বোঝা গেল? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস হওয়ার সময় ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে তো যাবে, তার মধ্যে তো অসংখ্য স্টেটস আছে, আমরা বলেছি অসংখ্য স্টেটস আছে, এবং অসংখ্য যে স্টেটস আছে সেইগুলো প্রত্যেক স্টেটসগুলোই কি হবে না ইকুইলিব্রিয়াম স্টেটস হবে, বোঝা গেল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড জেটি এফেক্টে কিন্তু শুধু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটাই কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট। ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যখন যাবে মানে ইন বিটুইন যে স্টেটসগুলো সেগুলো কিন্তু নন ইকুইলিব্রিয়াম স্টেট, বোঝা গেল। অতএব এক্সপেরিমেন্টালি ধরা যাবে না। আমি এর ইনিশিয়াল প্যারামিটারসগুলো জানি P1 T1, ফাইনাল প্যারামিটারগুলো জানি P2 T2, কিন্তু ইন বিটুইন কোনো ইকুইলিব্রিয়াম স্টেটস নেই, তার জন্য এক্সপেরিমেন্টালি ধরা যাবে না। এটা 1 নম্বর ডিফারেন্স। 2 নম্বর ডিফারেন্স কি? 2 নম্বর ডিফারেন্স বলছে যে অ্যাডিয়াবেটিক এক্সপানশানে আমরা কি হয় DQ0 হয়, রাইট? DQ0 হয় মানে আলটিমেটলি DS0, তার মানে আইসেন্ট্রপিক প্রসেস। রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশনটা বেসিক্যালি আইসেন্ট্রপিক প্রসেস, যেখানে আমরা জেটি এফেক্টটা দেখলাম আইসেনথালপিক প্রসেস, মানে এনথালপিটা কনস্ট্যান্ট থাকে। দুটো ডিফারেন্স হলো। 3 নম্বরে বলছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন যখন হয় তখন ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়, ঠিক, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়, এবং করেসপন্ডিং এনার্জিটা কোথা থেকে পায়? ইন্টারনাল এনার্জি থেকে, ঠিক কথা, বোঝা গেল। এবং
এবং যেটা সবথেকে বড় কথা, তাহলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন যখন হয়, তখন ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়, এবং ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসটা ওয়ার্ক ডান করবে কি করে, নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে। তাহলে ইন্টারনাল এনার্জি কমলো, কিছু ওয়ার্ক ডান করলো, তার জন্য কিন্তু রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশানে সবসময়ই কুলিং হবে, সবসময়ই কিন্তু অ্যাডিয়াবেটিক এক্সপানশানে কুলিং হবে। যেখানে জেটি এফেক্টে কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এগেনস্ট দ্য ইন্টারমলিকুলার ফোর্স হয়, এটাও কিন্তু ইন্টারনাল এনার্জি থেকে খরচ করে হয়, কিন্তু দেখা যায় যে এর কুলিং না হিটিং হবে সেটা ডিপেন্ড করে ইনিশিয়াল টেম্পারেচারটা ইনভার্সান টেম্পারেচারের থেকে কম না বেশি, তার উপর ডিপেন্ড করে। তাহলে হিটিংও হতে পারে, কুলিংও হতে পারে। যেখানে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশনও কিন্তু আমার ইন্টারনাল এনার্জি খরচ করেই ওয়ার্ক ডান করছিল, কিন্তু সেখানে শুধুমাত্র কুলিং হচ্ছিল। বোঝা গেল? এই তিনটে মোটামুটি ডিফারেন্স, এই তিনটে মোটামুটি জেটি ইফেক্ট এবং রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশনের মোটামুটি ডিফারেন্স হলো। বোঝা গেল? আচ্ছা, জেটি এফেক্টটা তো এখানে ইন্টারমলিকুলার ফোর্সেরটা খরচ করে করছে, তো এখানে তো আপনার কমার কথা, কিন্তু কমছে না কেন? তুই তো এক্সপেরিমেন্ট থেকে দেখলাম তো যে ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, এখানে শুধু অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে না। বি যে প্যারামিটারটা আছে, পরে বলবো আমরা, যে রিয়াল গ্যাস যখন পড়বো সেটাকে বলে কো ভলিউম, এবং ডিপেন্ড করে বেসিক্যালি যে কোনো একটা মলিকুলের ভলিউমের উপর বেসিক্যালি। হ্যাঁ, তো এই বি মানে এ আর বি এই দুটো জিনিসের উপরেই কিন্তু মিউটা ডিপেন্ড করে, শুধু এর উপর ডিপেন্ড করে, ইন্টারমলিকুলার উপর ফোর্সের উপর ডিপেন্ড করছে না, কো ভলিউমের উপর ডিপেন্ড করে প্লাস ইন্টারমলিকুলার উপর ডিপেন্ড করে। তাদের মধ্যে কি বলবো, একটা কি বলবো, কে বেশি কে কম সেটার উপর ডিপেন্ড করে। তার জন্য বেসিক্যালি হিটিং আর কুলিং এফেক্টটা হচ্ছে, যেটা এই স্লাইডে বললাম যে এ গ্রেটার দ্যান বি হলে মিউটা গ্রেটার দ্যান জিরো, এ লেস দ্যান জিরো হলে বেসিক্যালি মিউটা লেস দ্যান জিরো, সেরকম করে হচ্ছে। হলো? আচ্ছা, তোদের সিলেবাসে লো টেম্পারেচার ফিজিক্সে এইটুকু আছে। আর একটা আছে সেটা হলো অ্যাডিয়াবেটিক এক্সপানশন আছে, লেখ অ্যাডিয়াবেটিক এক্সপানশন বলছি, অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন আছে, অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন আছে, লেখ তাহলে কি আছে না। অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন আছে। আচ্ছা, প্রথমে আমি থিওরিটা বলি যে অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন জিনিসটা কি। হলো? আমরা অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন জিনিসটা কি পড়বো আর করেসপন্ডিং থিওরি পড়বো, ঠিক আছে? আচ্ছা, একটা গ্রাফ আঁকি। এটা কি ভার্সেস কি, এনট্রপি ভার্সেস টেম্পারেচার গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফ, ঠিক আছে? বুঝতে গেল? আচ্ছা, কি করছি বেসিক্যালি দেখো, যখন আমি কোনো একটা মেটেরিয়াল আছে, জানি আমরা যে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, ধরো এই মেটেরিয়ালের জন্য আমি কোনো ফিল্ড অ্যাপ্লাই করিনি, মানে এইচ ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার ধরো টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়াচ্ছি, কি হবে, টেম্পারেচার বাড়ানো, কোনো একটা সিস্টেমের টেম্পারেচার বাড়ানো মানে থার্মাল এনার্জি বাড়ানো। যত থার্মাল এনার্জি বাড়বে, ম্যাগনেটিক সিস্টেমে কি থাকে, ম্যাগনেটিক সিস্টেমে কিছু স্পিন থাকে, রাইট? স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকে, আমরা জানি কিছু স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকে। যখনই আমি এই 0 করলাম, তাহলে বেসিক্যালি ওই স্পিনগুলো কি আছে, এমনি ডিসঅর্ডার আছে। হ্যালো? এবার আমি কি করছি, যে টিটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তা তো আরও ডিসঅর্ডার হচ্ছে, রাইট? বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, টিকে আস্তে আস্তে বাড়াচ্ছি। টি যদি আস্তে আস্তে বাড়ে, সিস্টেমটার এনট্রপি বাড়বে আস্তে আস্তে, ডিসঅর্ডার হবে, কারণ থার্মাল এনার্জি দেবো, টি বাড়াচ্ছি মানে থার্মাল এনার্জি দেওয়া, থার্মাল এনার্জি যত দেবো তত স্পিনগুলো কিন্তু ওই থার্মাল এনার্জি পাবে, অতএব বেশি ডিসঅর্ডার্ড হবে।
স্যার আরেকবার বলুন, কেটে কেটে গেছিল। টি যখন যদি এইচ জিরো করে টি যত বাড়াবো কোনো একটা সিস্টেমের ম্যাগনেটিক সিস্টেমের জন্য, তত যে স্পিন ম্যাগনেটিক মোমেন্টসগুলো আছে সেইগুলো কি হবে, ডিসঅর্ডার্ড হবে। টেম্পারেচার যত, যে কোনো সিস্টেমের টেম্পারেচার বাড়ালেই বেসিক্যালি এন্ট্রপি বাড়ে, মানে টেম্পারেচার বাড়লেই ডিসঅর্ডারনেসটা বাড়ে। হলো? তা কিন্তু এখানে কি হয়েছে, নাম্বার অফ ম্যাগনেটিক মোমেন্ট তো ফিক্সড। তাহলে যদি নাম্বার অফ ম্যাগনেটিক মোমেন্ট ফিক্সড হয়, তাহলে টি একটা ভ্যালু পর্যন্ত বাড়বে, তারপর তো আমার ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে না, আমার টি তারপরে বাড়ালে কিন্তু এন্ট্রপি ফিক্সড হয়ে যাবে। তার মানে এন্ট্রপিটা ধরো এই রকম হবে, এইটা এইচ ইকুয়াল টু জিরোর জন্য। তারপরে টি আস্তে আস্তে বাড়িয়েছি, ইনিশিয়াল বেড়েছে, টিটা যখন অনেক বেশি হয়ে গেছে তখন মোটামুটি মোর অর লেস কনস্ট্যান্ট হয়ে গেছে এন্ট্রপিটা। হলো? এই একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো যে ধরো এই একটা ম্যাগনেটিক সিস্টেম আছে, কিন্তু একটা এইচ নট ইকাল টু জিরো, কারণ একটা ফিল্ড অ্যাপ্লাই করে রেখেছি, দিয়ে আলটিমেটলি টি বাড়াচ্ছি। তখন কি হবে, তখন কিন্তু এন্ট্রপিটা অপেক্ষাকৃত কম হবে। কেন? কারণ এই যেই অ্যাপ্লাই করে রেখেছি, তাহলে এইচ কি করছে, এইচ ওই মোমেন্টসগুলোকে বা স্পিনগুলোকে ফিল্ডের দিকে অ্যালাইন করে রাখার চেষ্টা করছে। আর যখন টি বাড়াচ্ছি তখন বেসিক্যালি এন্ট্রপি বাড়ছে। তাহলে এই জিরোর থেকে এই যখন নট ইকাল টু জিরো, তখন কিন্তু এন্ট্রপি ভ্যালুটা কম হবে। তার মানে এই রকম টাইপের হবে, এইটা এইচ নট ইকাল টু জিরো। হলো? এবার কি হচ্ছে, এবার হলো যে ধরো এই এই মেটেরিয়ালটা ইনিশিয়ালি এইখানে আছে। হলো? তার মানে কেমন আছে বুঝতে পারছি, যে ফিল্ডটাকে নন জিরো রেখেছি, মানে ফিল্ড অ্যাপ্লাই করে রেখেছি এবং টি একটা নন জিরো ভ্যালু আছে। এবার আমি সেখান থেকে হঠাৎ করে ফিল্ডটাকে জিরো করে দিলাম, কি হবে, ফিল্ডটাকে জিরো করলে এবং আইসোলেটেডভাবে, মানে আমি অ্যাডিয়াবেটিক্যালি ফিল্ডটাকে জিরো করে দিলাম, তাহলে হট করে অ্যাডিয়াবেটিক্যালি মানে এন্ট্রপি কনস্ট্যান্ট, তাহলে হট করে সিস্টেমটা এইখানে চলে আসবে, ঠিক তাই না? আমি এইখানে 1 নম্বরে ছিল, আমি 2 নম্বরে এলাম, কি করে, হট করে ফিল্ডটাকে অফ করে দিলাম অ্যাডিয়াবেটিক্যালি, মানে বাইরে থেকে হিট ভেতরে বা ভেতর থেকে হিট বাইরে যাতে যেতে না পারে সেরকম করে বন্ধ করে দিলাম। হলো? যেই বন্ধ করলাম দেখো টেম্পারেচার কিন্তু কুল ডাউন হয়েছে। টেম্পারেচার এটা ছিল, এখান থেকে কোনটা হয়েছে, এইটা হয়েছে, তার মানে টেম্পারেচার কিন্তু কমে গেছে, রাইট? এই প্রসেসটাকে বলবো অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। ডিম্যাগনেটাইজেশন মানে কি, আমরা সাধারণত কোনো একটা ম্যাগনেটিক মোমেন্টকে ফিল্ড দিয়ে ম্যাগনেটাইজেশন করি, ফিল্ড অ্যাপ্লাই করে ম্যাগনেটাইজেশন করি, আর যদি ফিল্ড তুলে নিই সেটাকে বলে ডিম্যাগনেটাইজেশন। ঠিক আছে? বোঝা গেল? বেশ, প্রসেসটা এরকম। এইটার মানে আমি তো কি বললাম, ফিজিক্সটা বললাম। হলো? এর এক্সপেরিমেন্টটা তোরা পড়তে পারিস, একটা মানে কিভাবে করা হয়, বেসিক্যালি ফিল্ডগুলো কেমন করে জিরো করা হয়, কেমন করে রাখা হয়, সেইটা বইয়ে আছে, সেটা আমি আর বললাম না। হলো? আমি একবারে থিওরি তোর চলে যাচ্ছি, মানে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি এটা, কতটা টেম্পারেচার কমবে। প্রথমেই আমি যেটা লিখব, সেকেন্ড টিডিএস ইকুয়েশন প্যারাম্যাগনেটিক সল্টের জন্য আমরা প্রথমেই যেটা লিখব সেটা হলো সেকেন্ড টিডিএস ইকুয়েশন, পড়েছিলাম আমরা সেকেন্ড টিডিএস ইকুয়েশন কার জন্য, ফর প্যারাম্যাগনেটিক সল্টের জন্য। কত? টিডিএস ইকুয়ালস টু সিবিডিটি, এটা পড়েছিলাম দেখবি আছে, সিবিডিটি প্লাস টি ইন্টু del m del t at constant magnetic field dV।
হলো। এবার প্রসেসটা তো অ্যাডিয়াবেটিক, তার মানে টিডিএস জিরো হলো। টিডিএস জিরো করলে তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি বের করব, ডিটিটা বার করি। হ্যাঁ, এই যে ডিটি সেটা বার করছি। ডিটি সমান কত আসবে একটু ভালো করে দেখো, তাহলে মাইনাস টি বাই সিবি del m del t at constant b। তার মানে কি হয়, বি বি ইজিক্যাল টু জানিস আমরা মিউ এইচ জানিস আমরা, হ্যালো। তার মানে ফিল্ডটাকে যদি কমায়, বিটা যদি নেগেটিভ হয়, ডিটি এটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে, টেম্পারেচার কিন্তু কমবে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? ফিল্ডটাকে একটা ভ্যালু থেকে জিরো করছি মানে কমাচ্ছি, হ্যালো। ভ্যালুটাকে জিরো করছি মানে কমাচ্ছি ভ্যালুটাকে, তাহলে ডিটিটা নেগেটিভ হবে, তার মানে এটাও কিন্তু ডিটিটাও কিন্তু বেসিক্যালি কমে যাবে। এবার এই এক্স্যাক্টলি কী করে বের করব না, আমরা কুরি ল জানি। কুরি ল জানি। কুরি লটা কি না, ম্যাগনেটাইজেশন ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট বি বাই টি। ম্যাগনেটাইজেশনটা বি এর সঙ্গে প্রপোর্শনাল, টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সেখান থেকে ডেল এম ডেল টি অ্যাট কনস্ট্যান্ট বিটা বার করব। সেটা কত হবে, মাইনাস কে বি বাই টি স্কোয়ার, এরকম টাইপের হবে। এবার এইটা নিয়ে গিয়ে আমি কোথায় বসাবো, এইখানে এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে বসাও, তাহলে একটা টি কেটে যাবে, এদিকে প্লাস হবে। আমি ক্যালকুলেশনটাকে একটু স্টেপ জাম্প করলাম, টি ডিটি ইজিক্যাল টু আসবে কে বাই সিবি ইন্টু বি ডি, এরকম টাইপের হবে। আলটিমেটলি আমি ইন্টিগ্রেশন করলাম, হ্যালো। তাহলে আলটিমেটলি ইনিশিয়াল ধরো টি নট থেকে টিএফ হয়েছে, টি নট থেকে টিএফ হয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা ধরো বি নট থেকে জিরো হয়েছে, হলো। তাহলে বেসিক্যালি আমি যেটা পাবো যে টি এফ স্কোয়ার মাইনাস টি জিরো স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে বাই সিবি বি নট স্কোয়ার, হলো। এইরকম একটা জিনিস আসবে। এবং যদি আমি ভাবি যে এই টিএফ মাইনাস টি জিরোটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো, তাহলে বেসিক্যালি টিএফ মাইনাস টি জিরো ইজিক্যাল টু কত হবে, মাইনাস কে বাই কে ইন্টু বি নট স্কোয়ার সিবি, আর নিচে কত হবে, টিএফ প্লাস টি নট, টিএফ টিএফ মাইনাস দাঁড়া একটু হ্যাং করে গেছে।
তো আমি ধরো টি এফ মাইনাস টি জিরো প্লাস টি জিরো, এটাকে আমি ধরলাম 2 টি অ্যাভারেজ, মানে টি জিরো প্লাস টি এফ বাই টুটাকে টি অ্যাভারেজ ধরেছি, তাহলে ঠিক আছে, প্লাসটা তাহলে নিচে আসবে, তাহলে এইটা হয়ে যাবে 2 টি অ্যাভারেজ। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি আমি বি নট ফিল্ড থেকে জিরো ফিল্ড নিয়ে আসি, তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে এতটুকু। এইটা আমি বলতে পারি ডেল্টা টি এর মতো, রাইট? এতটা টেম্পারেচার কিন্তু কমবে, হলো। এবং এটা কীরকম করে আনলাম, এটা আনলাম যে সিবিটা ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে না, সিবিটা কি করে না, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে না, তাই ধরেছি, তাই না? আমরা দেখো সিবিটাকে বাইরে বার করেছিলাম, তাহলে এই যখন এটা করলাম তখন সিবিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডি, তাই ধরেছি। তাতে ডেল্টা টিটা কত এসছে, ডেল্টা টিটা প্রপোর্শনাল টু বি নট স্কোয়ার ইনিশিয়াল ফিল্ডের স্কোয়ার আর প্রপোর্শনাল টু 1/সিবি, রাইট, এসছে। এবার ধরো সাধারণ অবস্থায় সিবিটা টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হয়, ধরো এ টি কিউব হলো, তখন কোথায় বসাবো বলো তো, এইখানে বসাবো, দিয়ে টেম্পারেচার সি টি কিউব সেটাকে টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে তখন, ঠিক আছে? তাহলে টি টু দি পাওয়ার 5 হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে, তখন কিন্তু ইন্টিগ্রেশনের রেজাল্টটা এইরকম আসবে, টি টু দি পাওয়ার 5 টি মাইনাস টি নট টু দি পাওয়ার 5, এইটা ইজিক্যাল টু মাইনাস 5 কে বাই 2a ইন্টু বি নট স্কোয়ার। আলটিমেটলি স্যার বুঝতে পারলাম না, একবার একটু বলুন না। সিবিটা যদি বি এর উপর টি এর উপর ডিপেন্ড করে সাধারণত, আচ্ছা, সিবি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি অ্যান্ড টি, সিবিটা বি এবং টি এর উপর যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা এই রেজাল্টটা পাই যে এতটা টেম্পারেচার কমবে, হলো। কিন্তু সিবিটা সাধারণত টি এর উপর ডিপেন্ড করে, এইভাবে ডিপেন্ড করে, তাহলে টেম্পারেচার চেঞ্জটা আমরা এই ফর্মুলা থেকে পাই, আর কিছু না, হলো। তাহলে আমরা লো টেম্পারেচার ফিজিক্স করার জন্য একটা জেটি এফেক্টটা আইসেনথালপিক প্রসেস, ঠিক আছে? সেখান থেকে যেটা মেনলি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউ মানে জেটি এফেক্ট হয় না, রিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়, রিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ইনভার্সান টেম্পারেচার সেটা কি, তারপর সেখান থেকে কি করে বার করে, ঠিক আছে, সেখান থেকে ইনভার্সান টেম্পারেচারটা বার করে কি করে, মিউ গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 মানে কি বোঝায়, কোনটা কুলিং কোনটা হিটিং, ঠিক আছে? তারপর আমরা যেটা করলাম যে যেটি মানে মিউ এর ভ্যালুটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন হয়, তারপরে আমরা অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন করলাম, হলো। আর একটু টাইম আছে, লিখে নে, এবার লেখ যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স,
থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, প্রথম কথা হলো যে ফার্স্ট ল থেকে সেকেন্ড ল কেন আসে বলেছিলাম। সেকেন্ড ল এর পরেও আলটিমেটলি কিছু কন্ডিশনস আছে, সেগুলো সেই পোটেনশিয়াল দিয়ে কন্ডিশনগুলো বলেছিলাম। এবার থার্ড ল পুরোটাই বেসিক্যালি লো টেম্পারেচারের জন্য, এটা মনে থাকে জানো, যে লো টেম্পারেচার কতটা রিচ করা যায়, তাতে এনট্রপি কেমন হয়, গিভস এনার্জি কেমন হয়, এই সমস্ত জিনিসগুলো হলো থার্ড ল। ঠিক আছে, তো আমি একটু লিখি, আমি টাইপ করছি। থার্ড ল কি বলছে, বলছে ইট ইজ ইম্পসিবল, it is impossible to attain the absolute zero by any finite number of finite sequence of লেখো, finite sequence of thermodynamic processes, কি বলছে। আচ্ছা একটু বলে রাখি যে এই যে আমরা অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন করলাম না, ধরো আমার একবার করলে যেটুকু টেম্পারেচার করবে, ধরো আমি বললাম যে 5 টেসলা থেকে হঠাৎ করে 0 হলো, তার জন্য যেটুকু টেম্পারেচার কমবে, আমি যদি কি করি 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, মানে আমি একটা প্রসেস না করে, মানে 5 থেকে হঠাৎ করে 0 না করে আমি কি করলাম, 4-5টা স্টেপে 5টা থেকে 5 টেসলা থেকে 0 টেসলা করলাম, তাহলে কিন্তু বেশি টেম্পারেচার কমবে। কি বললাম বোঝা গেল? হলো ক্লিয়ার? 5 থেকে একটা প্রসেসে না করে আমরা যদি বেশি স্টেপস করি তাহলে কিন্তু বেশি টেম্পারেচার কমবে। কিন্তু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে তুমি যতই প্রসেস করো না কেন, তুমি যত, আমি ধরি ভাবলাম একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে 5 টেসলা থেকে 0 টেসলা করার জন্য ধরো আমার 25 কেলভিন কমলো, সাপোজ বলছি, হলো। এবার আমি 5 কেলভিন থেকে 0 কেলভিন এইটাকে ভাঙার জন্য আমি 5টা স্টেপে ভেঙেছি, তাতে হয়তো 30 কেলভিন কমেছে টোটাল, হয়েছে? তাহলে তুই বলবি ঠিক আছে 5টা স্টেপে ভেঙেছিলেন, আপনি ধরুন 100টা স্টেপে ভাঙুন, তাহলে হয়তো 50 কেলভিন কমবে, ঠিক কথা একদম। কিন্তু কখনোই 0 কেলভিন হবে না, মানে তুমি ধর 100 কেলভিন করলাম, তারপরে 200 মানে 100 স্টেপস করলাম, তুই ভাবলি 1000 স্টেপ করলি, হ্যালো, তখন কিন্তু এবার কিন্তু যত উপরের দিকে যাবে তত টেম্পারেচার ডিফারেন্সটা কিন্তু তত আর মানে তত বেশি আর কিন্তু তত কমবে না, প্রথম দিকে যে হারে কমছিল সেই হারে কিন্তু কমবে না। বুঝতে পারলি সবাই কথাটা? বুঝতে পারলি কথাটা? কি বুঝতে পারলি না বলবো আর একবার? স্যার আরেকবার বলুন। আচ্ছা ধর আমি বললাম যে ধরুন 5 টেসলা থেকে অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন করছি, 0 টেসলা করছি, আমার 5 টেসলা থেকে 0 টেসলা করার জন্য একবারে একটা স্টেপে করছে 0 টেসলা, তাহলে আমার 25 কেলভিন কমলো, ভালো কথা। এবার ধরো আমি সেই প্রসেস 5 টেসলা থেকে 0 টেসলাই করছি, কিন্তু 5টা স্টেপে করছি, মানে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0 এরকম করছি, তাহলে হয়তো 25 টেসলার থেকে 25 কেলভিন চেঞ্জ হওয়ার থেকে বেশি কেলভিন চেঞ্জ হবে, হলো। এটা যদি 100 স্টেপে করি তাহলে আরেকটু বেশি চেঞ্জ হবে, কিন্তু এইটা যতটা আস্তে আস্তে বাড়াবো এই চেঞ্জটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, মানে 0 থেকে 5 করেছিলাম হয়তো 5 কেলভিনের চেঞ্জ দিয়েছিলাম, 5 থেকে যখন 10 করবো হয়তো সেইটা 30 থেকে 33 হবে। তাই দেখ এখানে কিন্তু 5টা স্টেপ বেশি করলাম, কিন্তু 5 কেলভিনের থেকে 3 কেলভিন কমে গেল। এইটা যত স্টেপস বাড়াবো তত আস্তে আস্তে কিন্তু যে চেঞ্জ হবে সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অতএব 0 কেলভিন কখনোই কিন্তু রিচ করা যাবে না বাই ফাইনাইট সিকোয়েন্স অফ থার্মোডাইনামিক প্রসেসেস, হলো। এইটা বলছে থার্ড ল। আর একটা জিনিস বলে থার্ড ল, যে আর একটা জিনিসও বলে, আর একটা লেখ, আর একটা, এটাও আর একটা স্টেটমেন্টের মতো বলছে, দ্য লিমিট অফ equilibrium
the limit of equilibrium entropies of all thermodynamical systems thermodynamic system and also the limit of entropy changes of a thermodynamic system in all possible in all reversible isothermal processes between equilibrium states tends to zero as the temperature tends to absolute zero ঠিক আছে tends to absolute zero আচ্ছা ম্যাথমেটিক্যালি কি বলছে এই কথাটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু ম্যাথমেটিক্যালি সোজা ম্যাথমেটিক্যালি বলছে যে যে কোনো সিস্টেমের এনট্রপি যখন টি টেন্ডস টু জিরো সেটাও বেসিক্যালি টেন্ডস টু জিরো কোনো সিস্টেমের এনট্রপি যখন টিটা টেন্ডিং টু জিরো হবে তখন কিন্তু এনট্রপিও টেন্ডিং টু জিরো হবে এবং যখন টি টেন্ড টু জিরো হবে তখন এনট্রপি চেঞ্জটাও টেন্ড টু জিরো হবে এই কথাটা প্রথম কথাটা তাও বোঝা যায় যে টি টেন্ডস টু জিরো হলে এনট্রপিও টেন্ডস টু জিরো হবে মানে কোনো একটা সিস্টেমের টেম্পারেচার টেন্ডস টু জিরো যদি হয় কারণ আমি তো বললাম যে অ্যাবসলিউট জিরো ইকুয়াল টি ইজিক্যাল টু জিরো কিন্তু কখনোই লিখবো না আমরা বোঝা গেল অতএব টি টেন্ডস টু জিরো হলে এস টেন্ডস টু জিরো হবে পরের কথাটার মানে কি পরের কথাটার মানে হলো খুব ভালো করে শুনবি একটা উদাহরণ দিচ্ছি ধর টি ইজিক্যাল টু 1 কেলভিন থেকে আমি টি ইজিক্যাল টু 0.5 কেলভিন করলাম হলো তাহলে 1 কেলভিন থেকে 0.5 কেলভিন করলাম তার মানে 0.5 কেলভিন চেঞ্জ করলাম তার জন্য যে এনট্রপি চেঞ্জটা হবে 0.5 কেলভিন থেকে যদি আমি 0.1 কেলভিন করি তার মানে 0.4 কেলভিন চেঞ্জ করেছি তার জন্য কিন্তু ডেল্টা এসটা অবশ্যই আগে যা চেঞ্জ হলো তার থেকে কম হবে এবার 0.1 থেকে আরও টেম্পারেচার কমাচ্ছি হ্যাঁ টেন্ডস টু জিরো করছি তাহলে কিন্তু এনট্রপি চেঞ্জটা আস্তে আস্তে কমতে থাকবে কি বললাম বুঝতে পারলি না আর একটু বড় উদাহরণ দিই তাহলে ধর আমার টি ইকুয়াল টু 10 কেলভিন আছে হলো ধরো 10 কেলভিন আছে এবার আমি কি করছি না 10 কেলভিন থেকে ধরো 8 কেলভিন করছি তার জন্য একটা এনট্রপি চেঞ্জ হবে হ্যাঁ হবে এনট্রপি চেঞ্জ S1 ধরলাম 8 থেকে 6 কেলভিন করলাম এনট্রপি চেঞ্জ হবে S2 ধরলাম S2টা S1 এর থেকে কম হবে হলো তারপর 6 থেকে 4 করলাম S3 ধরলাম এনট্রপি চেঞ্জ তাহলে S3টা S2 থেকেও কম হবে 4 থেকে 2 করলাম এনট্রপি চেঞ্জ হবে S4 ধরলাম S4টা S3 থেকেও কম হবে 2 থেকে আমি 0.1 করলাম তাহলে কিন্তু এনট্রপি চেঞ্জটা S4 এর থেকেও কম হবে
আস্তে আস্তে এই কমটা এই কমতে 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 জিরোর দিকে চেঞ্জ হবে। যখনই টেম্পারেচার জিরোর দিকে টেন্ড করবে এনট্রপি চেঞ্জটাও কিন্তু জিরোর দিকে টেন্ড করবে। বুঝতে গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে থার্ড তার মানে আপনার কথা অনুযায়ী তো এনট্রপি তো কমছে স্যার, কমছেই তো। কিন্তু কিন্তু এনট্রপি তো কোনোদিন কমে না, সবসময় তো বেড়েই থাকে সবসময়। সেটা কি কার জন্য বেড়ে থাকে রে? কার জন্য বেড়ে থাকে? অল ন্যাচারাল প্রসেসের জন্য, তাই না? আচ্ছা। ইনক্রিজ অফ এন্ট্রপি বা প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এন্ট্রপি কার জন্য পড়েছিলাম? যে কোনো ন্যাচারাল প্রসেসের জন্য। আমি তো এখানে টেম্পারেচার কমাচ্ছি রে, এখানে তো আমি টেম্পারেচার কমাচ্ছি। এবার হ্যাঁ স্যার। টোটাল ইউনিভার্সের এন্ট্রপি বাড়ে, আমি তো এখানে কোনো একটা সিস্টেমের দেখছি, কার এন্ট্রপি কমছে সেটা তো দেখতে হবে। আচ্ছা, তাহলে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স মেনলি যেটা বলছে সেটা হলো জিরো কেলভিন রিচ করা যায় না, এটা এক নম্বর। আর দু নম্বর, জিরো যখনই আমি জিরো কেলভিনের দিকে টেন্ড করব তখন কিন্তু এনট্রপি টেন্ডিং টু জিরো হবে এবং এনট্রপি চেঞ্জটাও কিন্তু টেন্ডিং টু জিরো হবে। হলো? এবার কিছু, আচ্ছা, নার্নস্ট হিট থিওরম বলে একটা থিওরম আছে। নার্নস্ট NERNST নার্নস্ট হিট থিওরম। এর প্রমাণ নেই আমাদের। স্টেটমেন্টগুলো কেমন? স্টেটমেন্ট বলছে যে কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট হলে এরকম, কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেটা কি বলছে যে লিমিট টি টেন্ডিং টু জিরোর জন্য ডেল্টা জি মানে গিবস ফ্রি এনার্জি চেঞ্জটা এনথালপি চেঞ্জের সঙ্গে সমান হয়ে যায় এবং লিমিট টি টেন্ডস টু জিরোতে টি ইন্টু ডেল ডেল টি অফ ডেল্টা জিটা ইজিক্যাল টু জিরো হয়। হলো? ঠিক আছে। আচ্ছা, যদিও এগুলো সবই এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং এটাও লেখা যায়, এখান থেকে লেখা যায় যে লিমিট টি টেন্ডস টু জিরোতে ডেল ডেল টি অফ gives free energy is equal to 0। এই যে এই সেট অফ ইকুয়েশন লিখলাম, এইগুলো সবই হলো ওই নার্নস হিট থিওরামের মধ্যে পড়ছে। তিনটে লিখলাম, সেই তিনটেই কিন্তু আমার নার্নস হিট থিওরামের মধ্যে পড়ছে। অতএব আমি যদি একটা গ্রাফ টানি, এই দিকে ধরো টেম্পারেচার, এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো মানে কি বলবো, এইরকম একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি বলছে, কোনো একটা সিস্টেমের এনথালপি চেঞ্জটা এরকম, গিবস ফ্রি এনার্জিটা নিচেরটা। হলো? দেখো টি যখন ছোট তখন কিন্তু এরা দুজন সমান, তার মানে এইটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এইটা মানে গ্রাফ এটা। ঠিক আছে, যে ডেল্টা জি এবং ডেল্টা এইচ এরা দুজন সমান প্রোভাইডেড টি টেন্ডস টু জিরো। হলো? তো এই থার্ড লয়ের দরকার আমার যেটুকু সিলেবাসে আছে সেইটুকু আমি শুধু নার্নস থিওরামটা একটু বলে দিলাম। ঠিক আছে, তোরা এক কাজ করবি, এই রয়গুপ্ত থেকে এই নার্নস থিওরামের জায়গাটা একটু পড়বি। হ্যাঁ, আমি আর ওই লিখলাম স্টেটমেন্টগুলো লিখলাম না, তো স্টেটমেন্টগুলো একটু বই থেকে